আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম নিয়মিত ধন্যবাদ আপনাকে। নিয়মিত চেম্বার করার জন্য। আপনি তো স্যার ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে ব্রিফ করছেন। আজকে আপনার সঙ্গে একটু জানতে চাচ্ছি যে যৌন বিষয় সম্পর্কে আপনি একটু 5 মিনিটের জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যাতে তারা শুনে আমার প্রতিষ্ঠানে এবং আমার এই প্রতিষ্ঠানে আপনার চেম্বারের দিন শনিবার, সোমবার ও বুধবারে আপনাকে দেখাতে আসে, এবং যারা যারা বাইরেতে আছে, যারা আসতে না পাবে, তারাও যেন ভিডিওটা দেখে উপকৃত হয়। প্লিজ স্যার। আপনাকে ধন্যবাদ রহমান ভাই, লাইভ ক্যাডার অনুষ্ঠান করেন মহোদয়। আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো সমস্যা আমাদের বডিতে ক্রিয়েট হয়, তার মধ্যে যৌনবাহিত রোগ একটি। আমরা যদি এই যৌনবাহিত রোগগুলোকে অনেক ভাগে ভাগ করতে চাই, তাহলে দেখা যাবে যে অনেক কথা চলে আসে। আমি সংক্ষেপে 2টা ডিজিজ নিয়ে আলোচনা করবো, যেটা দেখা যায় যে বাংলাদেশের মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ লোকের ক্ষেত্রে 2টা ডিজিজ 100% না হলেও 98% ক্লিয়ার থেকেই যায়। তার মধ্যে 2টা ডিজিজ সম্বন্ধে আজকে আপনাদের সামনে আমি আলোকপাত করবো। একটা বলা হয় ইরেকটাইল ডিসফাংশন, একটা বলা হয় প্রিমেচুর ইজাকুলেশন। এখন আমরা যদি দেখি যে ইরেকটাইল ডিসফাংশনটা আসলে কী জিনিস। ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে আনএবল টু ইরেক্ট দ্য পেনিস। নর্মালি যদি কোনো কারণে পুরুষের লিঙ্গ না দাঁড়ায়, সেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এখন আমরা যেমন মানুষের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ ফিমেল এবং মেল, পুরুষ এবং মহিলা। ঠিক এই পুরুষ এবং মহিলার প্রতি পুরুষের আকৃষ্ট, পুরুষের প্রতি মহিলার আকৃষ্ট, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত। তো দেখা যায় যদি কোনো কারণে একটা পুরুষের ফিমেলের প্রতি আকৃষ্ট না হয়, তাকে আমরা পুরুষ বলে গণ্য করি না। এটা আমাদের সমাজে একটা রীতি চলে আসছে। তো এটার পিছনে আপনাদেরকে ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। যৌন জিনিসটা হচ্ছে একটা চাহিদা। কীরকম চাহিদা সেটা আপনাদেরকে বলি আমি। সেটা হচ্ছে একটা পুরুষ যখন একটা ফিমেলকে দেখবে বা মেয়েকে দেখবে, তার প্রতি একটা ফিলিংস বা একটা তৃপ্তি আসতে পারে। যৌন 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 তৃপ্তির ফিলিংস, অর্থাৎ আকৃষ্টতা, এটাকে বলা হয় আপনার হচ্ছে ফিলিংস। আর যেটা ফিমেল কর্তৃক মেলে আসে, সেটাকেও বলা হয় ফিলিংস, এটাকে বলে আকৃষ্টতা। তো আমি সংক্ষেপে যেটা বলবো ইরেকটাইল ডিসফাংশন সম্বন্ধে, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন মানে আবারও বলতেছে আনএবল টু ইরেক্ট দ্য পেনিস, অর্থাৎ যদি কোনো কারণে মেলের লিঙ্গ না দাঁড়ায় সচরাচর, সেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এখন কোশ্চেন হচ্ছে এই ইরেকটাইল ডিসফাংশনটা কেন হয়। এর পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পাই। যেমন 1 নম্বর মাস্টারবেশন। আমাদের সমাজে দেখা যায় যে পর্ন ভিডিও অহরহ চালু রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে, এবং দেখা যায় বিভিন্ন আমাদের ফেসবুক সাইটে। এগুলো সেটা অহরহ আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে এগুলো প্রচারণা হচ্ছে বা শো আপ করা হচ্ছে। তো এগুলোর প্রতি দেখা যায় যে আমাদের তরুণ সমাজ বিভিন্নভাবে আকৃষ্ট হচ্ছে, যার কারণে তারা মাস্টারবেশনের প্রতি খুবই আকৃষ্ট হয়ে যায়। তো নাম্বার 1 কজ যদি আমরা বলি মাস্টারবেশন। নাম্বার 2, তারা যদি দেখা যায় যে কোনো কারণে ডিপ্রেশনে ভোগা, অর্থাৎ অ্যাংজাইটি, নিউরোসিস, দুশ্চিন্তা নিয়ে যদি কেউ কাজ করে, সেক্ষেত্রে তার ইরেকটাইল ডিসফাংশনের সম্ভাবনা আছে। এছাড়াও দেখা যায় কিছু তার দৈহিক কোনো সমস্যা থাকলে, অর্থাৎ হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, স্ট্রোক, এবং দেখা যায় ওয়ান সাইড প্যারালাইসিস, এগুলো ক্ষেত্রেও দেখা যায় যে ডায়াবেটিস মেলাইটাস, এই ক্ষেত্রে দেখা যায় অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। সেক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গের মধ্যে রক্ত চলাচলটা কমে যায়, যার কারণে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। এছাড়াও আরও কজের মধ্যে যেমন আছে নানান ধরনের ডিজিজ। নাম্বার 1 গনোরিয়া, নাম্বার 2 এইচআইভি, এগুলো অনেকগুলো কারণ হিসেবে বলা হয়। এছাড়াও দেখা যায় যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, একটা পুরুষ অনেকগুলো সেক্সুয়াল পার্টনার থাকে, সেক্ষেত্রেও এটা দেখা যায়। এটা একটু উদাহরণ না দিলেই নয়। যেমন অনেকে দেখা যায় যে সে তার বিয়ে করার পরে সঙ্গীর সাথে যখন মেলামেশা করতে যায়, তখন সে দেখা যায় যে সহবাস করতে গিয়ে দেখা যায় লিঙ্গের কোনো উত্থান হয় না। আর অথবা কিন্তু দেখা যায় সে যখন তার গার্লফ্রেন্ড বলেন বা তার বান্ধবী বলেন বা অন্যান্য সেক্সুয়াল পার্টনারের কাছে যায়, সেক্ষেত্রে দেখা যায় লিঙ্গের উত্থান হয়ে যায়। এটাকে বলে ডিপ্রেশন বা অ্যাংজাইটি। অথবা দেখা যায় ফিলিংস, যার প্রতি যাদের ফিলিংস থাকে, এটাও একটা অনেক কজ অফ ইরেকটাইল ডিসফাংশন। তো এগুলোই মোটামুটি আমরা যদি ধরি যে কজ অফ ইরেকটাইল ডিসফাংশন, এগুলোই মোটামুটি কারণ। এছাড়াও লাস্ট কজ যেটা বলা হয় হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, সেক্ষেত্রে এই ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে।
এখন এই আমরা যদি ইনভেস্টিগেশন করতে চাই তাহলে দেখা যায় যে যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমরা র্যান্ডম ব্লাড সুগার চেক করতে পারি, কারণ হার্ট ডিজিজ থেকে ইসিজি চেক করতে পারি, লিভারে প্রপার এলএফটি করতে পারি, লিভার ফাংশন টেস্ট করতে পারি। এইরকমভাবে অনেকগুলো আমরা সাইড দিয়ে যদি ইনভেস্টমেন্ট করে আমরা ডায়াগনোস করতে পারি আদার্স কোনো ডিজিজ আছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করতে অনেক সুবিধা হয়ে থাকে। এছাড়াও আমরা দেখতে পারি টেস্টোস্টেরন হরমোন লেভেল, যদি কোনো পেশেন্টের দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যায় সেক্ষেত্রে আমরা বাড়ানোর জন্য টেস্টোস্টেরন হরমোন দিয়ে থাকি। এই ক্যাপসুল আকারে পাওয়া যায়, ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, এটা দিয়ে আমরা তার টেস্টোস্টেরন হরমোনটাকে বৃদ্ধি করার চেষ্টা করি। এখন আসি মূল চিকিৎসা, ইনভেস্টিগেশন বা আরএক্স। এর আগে আরেকটা কথা না বললেই নয়, যেমন কিছু অ্যাডাল্ট পার্সন অর্থাৎ মোর দেন 50 বা 60 ইয়ার্স অফ এজ, এদের দেখা যায় যে অনেক সময় অ্যান্টি ইরেকটাইল ডিসফাংশন ড্রাগ দিয়েও লিঙ্গের উত্থান করা সম্ভব হচ্ছে না। একটা কারণ হচ্ছে দেখা যায় একটা হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ টেস্টোস্টেরন কমে যায়। এছাড়াও দেখা যায় ডায়াবেটিস মেলাইটাস, যেক্ষেত্রে কি এথারোস্ক্লেরোসিস ডেভেলপ করে, অর্থাৎ আমাদের যে ভেইনগুলো আছে ভেইন চর্বি জমা হওয়ার কারণে ব্লাড সার্কুলেশনটা কমে যায়, যার কারণে আমরা অ্যান্টি ইরেকটাইল ডিসফাংশন ড্রাগ দেওয়ার পরেও কী হয় যে এই ব্লাড সার্কুলেশনটা যথেষ্টভাবে কর্পাস ক্যাভার্নোসাম এবং কর্পাস স্পঞ্জিওসাম যে মাসেলটা আছে পেনাইল রিজিয়নে সেখানে সাপ্লাইটা যেতে পারে না, যার কারণে লিঙ্গের উত্থানটা কম হয়। সেক্ষেত্রে পেশেন্ট স্যাটিসফ্যাকশন পায় না। এখন যদি আমরা বলি হোয়াট আর দ্য ট্রিটমেন্ট উই শুড ডান ইন কেস অফ ইরেকটাইল ডিসফাংশন, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যান্টি ইরেকটাইল ডিসফাংশন যে ড্রাগ আছে, যেমন 1 নম্বর সিলডেনাফিল, টাডালাফিল, ভার্ডানাফিল, অ্যাভানাফিল, এই ড্রাগগুলো দিয়ে আমরা মেনলি এই ডিজিজটাকে চিকিৎসা করার চেষ্টা করি। এগুলো মোটামুটি বিভিন্ন স্ট্রেন্থে পাওয়া যায়, 5, 10, 20, 25, 100, 50 এগুলো পাওয়া যায়। তো এগুলো ডোজ মোটামুটি সিঙ্গেল ডোজ পার ডে হিসেবে আমরা ইউজ করে থাকি। তো এতটুকুই বলবো ইরেকটাইল ডিসফাংশন আমাদের হয়তো এতটুকুতে অবগত হতে পেরেছেন। আর একটা ছোট্ট একটা ডিজিজ না বললেই নয়, যেটা হচ্ছে বলা প্রিম্যাচুর ইজাকুলেশন, শর্টকাট টার্ম বলা হয় PME, প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ সময়ের আগেই বীর্যপাত। বাংলা কথা, সময়ের আগেই বীর্যপাত, এটাকে বলা হয় প্রিম্যাচুর ইজাকুলেশন। এখন আমাদের সমাজে দেখা যায় যে বিভিন্ন ইয়াং জেনারেশন বলেন, অ্যাডাল্ট পার্সন বলেন, পর্ন ভিডিওর প্রতি এফেক্টেড। আমি আপনাদের সামনে এটা খোলামেলা বলার জন্য কারণটা হচ্ছে দিস ইজ দ্য ফ্যাক্ট এবং দিস ইজ দ্য ট্রু, এটাই বাস্তবতা এবং এটাই সত্য। আপনারা যদি চিন্তা ভাবনা করেন তাহলে আমার কথাটা আপনি মিলাই নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু সত্য বললাম না মিথ্যা বললাম। এর পিছনে কারণ অনেকগুলো রিজন আছে, জন্য আমি কথাটা উল্লেখ করার চেষ্টা আপনার সামনে করতেছি। তো প্রিম্যাচুর ইজাকুলেশন মানে হচ্ছে সময়ের আগে বীর্যপাত। এখন আমাদের জেনারেশনের মধ্যে, মেল জেনারেশনের মধ্যে তারা মনে করে যে আমরা মেলামেশা অর্থাৎ সহবাস অথবা আমরা যদি যৌন মিলন করি, যৌন মিলনের সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এটা সম্পূর্ণটা ভুল ধারণা। আপনি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দিকে তাকান, অর্থাৎ WHO-এর দিকে তাকান, WHO কী বলছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের নর্মাল ডিউরেশনটা কত, এটা আমাকে জানতে হবে। তাহলে আপনাদের ফ্যামিলি টিকবে, বৈবাহিক জীবন টিকবে। না জেনে যদি আপনি কারো মাধ্যমে প্ররোচিত শুনতে যান যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমি পাই, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা বলে আমি আখ্যায়িত করতে চাই অ্যাজ এ ডাক্তার হিসেবে। তো আমি আপনাদেরকে কনসেপশনটা ক্লিয়ার করার জন্য এখানে আসছি যে প্রিম্যাচুর ইজাকুলেশন মানে হচ্ছে সময়ের আগে বীর্যপাত। এখন এই সময়টা কত, অর্থাৎ ফার্স্ট টাইম আপনি সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়টা কত পেতে পারেন। এই WHO বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফার্স্ট টাইম ডিউরেশন বলা হয় 4 থেকে 8 মিনিট। অর্থাৎ যদি 4 থেকে 8 মিনিটের মধ্যে আপনি স্থায়ীভাবে সহবাস করতে পারেন, এটাকে বলা দেন দিস ইজ নট প্রিম্যাচুর ইজাকুলেশন। তবে হ্যাঁ, বলা হয় যদি 3 থেকে 4 মিনিটের আগে, অর্থাৎ 4 মিনিটের আগে যদি বীর্যের পতন হয় সেটাকে বলা হয় প্রিম্যাচুর ইজাকুলেশন। এখন এটা আমরা কীভাবে ইনভেস্টিগেশন করবো, এটার তেমন কোনো ইনভেস্টিগেশন নাই, এটা মেনলি ইনভেস্টিগেশন করা হয় ক্লিনিক্যালি। পেশেন্ট আসে আমাদের কাছে, এসে বলে স্যার আমি সময় কম পাই, কিন্তু দেখা যায় যে তাদের কাছে যখন আমরা জানতে চাই যে কতটুকু সময় পেয়েছেন, তা 5 মিনিট 6 মিনিট, দ্যাটস ফাইন। তারপর আমরা বললাম হি ইজ নর্মাল পেশেন্ট, হি ইজ নর্মাল পারসন। তো এখন যদি দেখা যায় 4 মিনিটের আগে তার বীর্যের পতন হয়ে থাকে, তাহলে এটা আমরা এখন ট্রিট করার চেষ্টা করি। কিছু আপনার প্রিম্যাচুর ইজাকুলেশনের যে ড্রাগ আমরা ইউজ করে থাকি, যেমন ড্যাপোক্সিলিন প্রিপারেশন। এই ড্যাপোক্সিলিন বাজারে ড্যাপোডিন নামে পাওয়া যায় এবং স্কোয়ারে সাস্টেন নামে পাওয়া যায়। এই সাস্টেন 30 এবং 60 পাওয়া যায়, যেটা আমাদের ডিউরেশনটাকে ইনক্রিজ করার চেষ্টা করে। এবং আমরা দেখা যায় ডোজটা আমরা মেইনলি মেলামেশা করা 2 থেকে 3 ঘন্টা আগে খেতে বলি খালি পেটে, তাহলে দেখা যায় কাজটা দ্রুত হয় এবং ডিউরেশন বলা হয় 2 থেকে 3 মাস। এটা খেলে ইনশাআল্লাহ যে প্রিম্যাচুর ইজাকুলেশন সাফার করে সে ইনশাআল্লাহ
মোটামুটি 90% হলো কিওর হতে হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও দেখা যায় যে কিছু নিয়মকানুন এবং কিছু অ্যাডভাইস উপদেশ মানলে ইনশাআল্লাহ সে এই ইজাকুলেশন থেকে পরিত্রাণ পাবে। তো আপনাদেরকে সংক্ষেপে কিছুটা বলার চেষ্টা করেছি যে ইরেকটাইল ডিসফাংশন জিনিসটা আসলে কী এবং প্রিমেচার ইজাকুলেশন কী এবং নর্মাল সেক্সুয়াল ইন্টারভিউলেশনটা কী, যেটা আমাদের ফ্যামিলি অর্থাৎ সারা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না, যার কারণে এই ফ্যামিলির ব্রেকডাউন ব্রোকেনগুলো হয়ে থাকে। তো আশা করি আমার সংক্ষিপ্ত কথার মাধ্যমে কিছুটা হলো বুঝতে পেরেছেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার একটা প্রশ্ন হলো স্যার, জি, মূলত কি স্যার সেক্সুয়াল যে ডিসইনফেকশনটা যেটা থাকে, যেটা প্রবলেমটা, এটা কি স্যার মূলত সুস্থ হয়? সুস্থ অবশ্যই হবে। শুধু প্রসিডিউর তো অ্যান্টি ইরেকটাইল ডিসফাংশন ড্রাগ মেডিসিন দিয়ে তো কিওর করা, এটা তো ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজ যদি আমরা দেখি, চিন্তা করি একবার যে সেকেন্ড স্টেজে কী করা হয়। সেকেন্ড স্টেজ করা হয় পেনাইল প্রস্থেসিস, অর্থাৎ কিছু ডিভাইস বসানো হয়। এটা মেনলি ইউরোলজি ডাক্তারদের কাজ, ইউরোলজি সার্জনদের কাজ। এটা আমরা মেইনলি হরমোনাল থেরাপি এবং অ্যান্টি ইরেকটাইল ডিসফাংশন ড্রাগ দিয়ে আমরা চেষ্টা করি ফার্স্টলি ট্রিট করার জন্য। যদি সেক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে দেখা যায় কারো কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে অ্যাথোলিওস্ক্লিরোসিস ডেভেলপ করে, ভেনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা কমে যায়। এটাকে বৃদ্ধি করার জন্য আমরা ডিভাইসের ব্যবস্থা করি, এগুলো হয় পেনাইল প্রস্থেসিস। স্যার আসলে মূলত এখন কথাটা হচ্ছে কি, অনেকে তো লজ্জার কারণে আসতে চায় না বা বলতে পারে না। অনেকে, এটা আসলে লজ্জার একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু লজ্জা। তো আপনি সকলের উদ্দেশ্যে কিছু একটা কথা বলবেন, যেন আর নয় লজ্জা। মানুষ, এটা এমনই একটা বিষয় আমাদের সমাজে হয়ে দাঁড়াইছে। রমন সাহেব অনেক সুন্দর করে বলেছেন যে লজ্জার বিষয়। আসলে ডিজিজ মানে লজ্জা নয়, ডিজিজ মানে ভয় নয়, ডিজিজ মানেই মান সম্মান হানি নয়। একটা মানুষ, একটা ফিমেল ও মেল অনেক ডিজিজ নিয়ে ভুগতে পারে। যেমন আমরা কি বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিসে ভুগি না, এটা কি লজ্জার বিষয়? আমরা কি প্রেশারে ভুগি না, এটা কি লজ্জার বিষয়? লজ্জার বিষয় নয়। আপনি আজকে হয়তো বা যৌন সমস্যায় ভুগছেন, ইনশাল্লাহ আপনি চেম্বারে আসবেন, আমার সঙ্গে দেখা করবেন, আমার চিকিৎসা আপনি নেবেন, এটা আমার বিশ্বাস। এবং আপনি লাইফ কেয়ার ডায়াগনোসিসের সঙ্গে থাকবেন, এটাও আমার বিশ্বাস। এবং ইনশাআল্লাহ যদি সুন্দরভাবে আপনি আসতে পারেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ইনশাআল্লাহ এই যৌনবাহিত রোগ অচিরেই নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব। এবং তবে একটাই অ্যাডভাইস করব, নো পর্নোগ্রাফি, নো মাস্টারবেশন, দিস ইয়োর লাইফ উইল বি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।